আসসালামু আলাইকুম। একটু দেরি হয়ে গেল, বলেছিলাম 10টার মধ্যে, বাট সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বাংলাদেশে র। আপনারা যদি ইয়াটা দেখে থাকেন, আমার দেশের যে রিপোর্টটা থেকে আমি কিছু জিনিস প্রথমে পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে আমি, পিনাকিদা আরো অনেকেই কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিলাম যে বাংলাদেশে রয়ের যে ঘাঁটি এবং তারা কত জায়গার ভিতরে পেনিট্রেট করেছে। সো এই জিনিসটা প্রথম না, এর আগে কয়েকটাই মেইন স্ট্রিম মিডিয়াতে আসছে, বাট আমার দেশে এটা একটা বিস্তারিতভাবে একটা রিপোর্ট আকারে এসছে। সো এটা নিয়ে আমি কথা বলবো, ডিসিশন নিয়েছি। প্রথমে হচ্ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিল জেনারেল তারেক সিদ্দিকী। তার উচিত হচ্ছে বাংলাদেশকে বহির্বিশ্বের আক্রমণ থেকে, অর্থাৎ হচ্ছে বাংলাদেশের বাউন্ডারির বাইরে যারাই আসে এখানে, আধুনিক এই যুগে শত্রু বলে কেউ নাই, বন্ধু বলে কেউ নাই। আমাদেরকে ফরেন পলিসি সেট করতে হবে হচ্ছে আমার দেশের রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং এটা প্রতিবেশী দেশের রিকোয়ারমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে হবে উইন উইন সিচুয়েশনে। সো প্রথমেই হচ্ছে জেনারেল তারেক সিদ্দিকী যেটা করেছে সেটা হচ্ছে আমাদের ভিতরে রিপোর্টের মূল থিমটা ছিল হচ্ছে যে ডিজিএফআই এর ভিতরে র এর একটা 2টা ফ্লোর জুড়ে তারা রয়ের অফিস বানিয়েছিল, এবং ওখান থেকেই ভার্চুয়ালি তারা বাংলাদেশকে কন্ট্রোল করতো বিভিন্নভাবে। এবং তারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, আপনি এই জিনিসটা বুঝতে হলে, এই জন্য আমি প্রথমে বলেছিলাম আপনারা বাংলাদেশের র বইটা যদি পড়েন, দেয়ার আর লট অফ বুকস। আপনারা যদি আরো ডিটেলস বুঝতে চান, একটা হচ্ছে বি রামনের একটা বই আছে, কাউ বয়েজ অফ র, সম্ভবত। কাউ বয়েজ হচ্ছে আর.এন. কাউয়ের বয়েজ, মানে রয়ের যারা 1960 ওই র যখন তৈরি হয় তখন তার হেড ছিল হচ্ছে আর.এন. কাউ। He was a serious man. I have a lot of respect for him. He got a lot of respect from intelligence community. যদিও পুলিশ ব্যাকগ্রাউন্ডে ছিল, বাট হি ওয়াজ ফেনোমেনাল। বাট এবং র তৈরি হয়েছে 1968-এ, এবং 3 বছরের মধ্যে তাদের মেইন এইম যেটা ছিল পাকিস্তানকে ভাগ করা, তারা ভাগ করতে সফল হয়েছিল। 4 বছরের মধ্যে তারা ওই যে আমরা যেটা বলি লেন্দুব দর্জি, সিকিমকে তারা নিয়ে নিয়েছে। এবং তার যতগুলো প্রিন্সলি স্টেট আছে, তারা 1947-এ যখন দেশটা ভাগ হলো, তার ভিতরে যে কাশ্মীর, জুনগড়, আজকে যদি পিনাকিদার ভিডিওটা দেখেন আরো ক্লিয়ার হয়ে যাবেন। সো এগুলোর মধ্যে তাদের মেইন এইমটাই ছিল যে তাদের বাংলাদেশের ভিতরে যারা আছে, বাংলাদেশটাকে তাদের নিজের করে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু যেহেতু এখানে প্যাট্রিয়টিক লোকজন ছিল, শুধু আওয়ামী লীগ ছিল না, সেই জন্য তারা এটা পারেনি। কিন্তু তারা কন্টিনিউয়াস, এবং এই শেখ হাসিনার গত 16 বছরে তারা একদম সবকিছু নিয়ে নিয়েছিল। সো এখানে আমি জিনিসটা বোঝার জন্য, মানে আপনারা যদি আচ্ছা, প্রথমে আমি যেটা করি যে আমার দেশের রিপোর্টটা বলি। সেখানে বলেছিল যে তারেক সিদ্দিকী নিরাপত্তা হিসাবে কাজটা করেছিল উল্টা, তারা বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছিল। তার একটা টিম ছিল, টিমের মধ্যে কারা কারা ছিল? লেফটেন্যান্ট জেনারেল মুজিব, আপনাদের কি মনে আছে যে 7ই আগস্ট গত বছর 253 জন ভারতীয় নাগরিককে সেনাবাহিনীর যে স্বপ্নচূড়া বিল্ডিং আছে, এই বিল্ডিং এর ওখান থেকে সেনাবাহিনীর বাসে করে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসা হয়েছিল। এখন এটার সাথে মিলান, ওই যে এবং এটা করা হয়েছিল কার কোঅর্ডিনেশনে? লেফটেন্যান্ট জেনারেল মুজিব যখন এটা করেন, তখন কি জেনারেল এটা জানতেন না? ক্যান্টনমেন্টের ভিতরে তো হয়েছিল। সো এটা জাস্ট বুঝার চেষ্টা করেন। এইটা হচ্ছে ম্যাক্সিমাম এই 253 লোকজন ছিল। এই আমার দেশে যে আসছে যে কচু ক্ষেতের যে ডিজিএফআই এর বিল্ডিংটার
দ্বিতীয় এবং তৃতীয় তালা, কেউ বলে শুধু তৃতীয় তালা, আর এই রিপোর্টটাতে দেখলাম, আমি জানতাম শুধু তৃতীয় তালা, এখন দেখতেছি এটা বলছে দ্বিতীয় এবং তৃতীয় তালা, এই দুইটাই। সো এখানের মধ্যে যে সমস্ত স্টাফ ছিল এর ম্যাক্সিমাম ওই 7 তারিখে। একটা জিনিস আমি বলে রাখি, তারা যদি জানতো যে তারা সিচুয়েশন এভাবে, জেনারেল ওয়াকার তো প্রথম দিন 5 তারিখে এসেই বলে দিল যে সবার গুম খুন সবকিছুর বিচার করবে, একদম 100% সবকিছু করে ফেলবে, সে হচ্ছে এই বিপ্লবের পক্ষে। কিন্তু আস্তে আস্তে সে এখান থেকে পোস্ট থেকে চলে গিয়েছে এবং বাংলাদেশকে স্ট্যাবল করতে পেরেছে। তারা কিন্তু স্ট্যাবল করে দিয়েছে, আমরা এটা মেনে নিয়েছি যে জেনারেল ওয়াকার যেটা করতেছে ওইটাই ভালো করতেছে। কারণ তার যে লেসপেন্সার যারা আছে, এই এই জিনিসটাই আপনারা ক্লিয়ার হইতেন হচ্ছে যদি বইটা পড়েন বাংলাদেশেরও। এখানে বাংলাদেশের প্রথম ডিজি ছিল সম্ভবত ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল হক, বোধ হয় স্যারের নাম। সে তার একটা আমি জিনিসটা একটু দেখেই পড়ি। উনি ওনার একটা 2000 সালে অক্টোবরে দৈনিক ইনকালাবে ধারাবাহিকভাবে বাংলাদেশের যতগুলো বাংলাদেশের ধারাবাহিকভাবে যত যারা ডিজিএফআই এনএসআই ছিল তাদের একটা সাক্ষাৎকার ছাপা হয়েছিল। এর মধ্যে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আমিনুল হক বীর উত্তম উনি জানান যে ভারতের রয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা করেছিল তারা, সেটা হচ্ছে তাদের যে বয়ান তৈরি করা। তারা বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে একটা বয়ান তৈরি করে, যারা প্রগতিশীল ছিল, যেটা পিনাকিদার ভাষায় বঙ্গু কি জানি বঙ্গু সুশীল বা এরকম একটা বঙ্গু সুশীল একটা, যেটা এই পার্টি তৈরি করেছে, যারা বাংলাদেশ আর্মির এগেনস্টে ঘৃণা ছড়াতো। এইখানে দেখেন, এই আওয়ামী লীগের 17 বছরে এসে এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়ে গেছে? তারা এখন আর্মির পক্ষে কথা বলে। এটা কিন্তু সাক্ষাৎকারে আমিনুল হক স্যার বলেছিলেন যে তাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তারা বা এই প্রগতিশীল যারা আছে তাদের মাধ্যমে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে একটা হেট্রেট তৈরি করেছিল। তারা স্বাধীন বঙ্গবন্ধু আন্দোলনকে পালে হাওয়া দিয়েছিল, তারা শান্তি বাহিনীকে সাপোর্ট দিয়েছিল। এর কারণ একটা ছিল বাংলাদেশ আর্মির এগেন্সে একটা হেট্রেড করতো। বাট এখন তারা কি করতেছে, এখন যেহেতু আর্মিটা তার কন্ট্রোলে, তখন কন্ট্রোলে ছিল না, এখন যেহেতু তার কন্ট্রোলে চলে আসছে, এখন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ভালো, জেনারেল ওয়াকার ভালো। এখন আরেকটা জিনিস আপনাকে প্রথমে আরেকটা জিনিস, আপনারা সবাই জানেন সাবেক জিডি মেজর জেনারেল MA মতিন, যিনি তত্ত্বাবধায়ক সরকারও ছিলেন এবং দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ছিলেন, উনি যে কথাটা বলেছে, র সর্বপ্রথম অনুপ্রবেশ করেছে সংস্কৃতির মায়াবী পথ ধরে, তারপর ক্রমশ শাখা প্রশাখা বিস্তার করছে শিক্ষাঙ্গন, কালক্রমে তার ব্যাপ্তি ও প্রসার ঘটেছে আমাদের রাজনৈতিক অর্থনৈতিক অঙ্গনে। তার মানে বুঝতে পারছেন? এবং এই যে বয়ানটা তারা তৈরি করে, যারা তৈরি করে, এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। এই যে সাংস্কৃতিক অঙ্গন বললাম না, কোন 1991 সালের দিকে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিল মিস্টার মহাপাত্র, দূতাবাসে। তার ওয়াইফ ছিল, নাচ টাচ বিভিন্ন সময় করতো, এবং তার ওয়াইফও ওই লাইনে ট্রেন ছিল। তারা এসে সংস্কৃতি, তখন বিএনপির সময় ছিল, সাংস্কৃতিক অঙ্গনে তাদেরকে ইনফ্লুয়েন্স করত। এবং বাংলাদেশের এখন যে সাংস্কৃতিক অঙ্গন যেটা আছে, এটা আপনারা জানেন যে তাদের 100%, অলমোস্ট 99.99% হচ্ছে সেই বঙ্গু প্রগতিশীল। তারা এখনো জয় বাংলা, চুপে চাপে জয় বাংলার স্লোগান দেয়। রোকেয়া প্রাচীত 32 নম্বরের সামনেই চলে গিয়েছিল যখন 32 নম্বর ভাঙা হয়। সো এখানে তারা যেটা মেইনলি কাজ করে, এই যে আমরা জানলাম যে 7ই আগস্ট রয়ের এজেন্টরা চলে গেছে, আমরা এখন জানি ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে তাদের অফিস ছিল, NSI এর একটা অফিস ছিল, যেটা বনানীতে একটা অফিস ছিল, হোটেল লেকশোরে একটা অফিস ছিল, যে এই রিপোর্ট অনুযায়ী। কিন্তু তারপরে আমরা একটা পার্টি যারা আছি, তারা এখন ওই যে তারা বয়ান তৈরি করেছে, তাদের যে সুশীল সমাজ যেটা আছে, তারা বয়ান তৈরি করেছে। এবং দেখেন এখানে কিন্তু একটা ক্লিয়ারলি বলেছে যে বনানীতে এবং লেকশোরে যে অফিসটা ছিল, এটাতে বাংলাদেশ রিটায়ার্ড মিলিটারি অফিসার যারা আছে তাদের একটা গ্রুপ এখানে কাজ করতো, এবং তারা এখনো কাজ করে যাচ্ছে। এই রিটায়ার্ড অফিসার গ্রুপটাকে কিভাবে কন্ট্রোল করে, সেটা হচ্ছে আমরা সবাই জানি, প্রফেসর কলিমুল্লাহ সবাইকে PhD দেয়। প্রফেসর কলিমুল্লাহ যেটা করে, এই কলিমুল্লাহদেরকে সহ অন্যান্যদেরকে তৈরি করেছে। এই যে প্রথম আলো থেকে শুরু করে, আপনারা যদি এই আগের যে ডিজি যারা ছিল তাদের এই বই, তাদের বয়ানগুলা পড়েন, তার ইয়াগুলা পড়েন, তার বইটা পড়েন, তাহলে আপনি ক্লিয়ার বুঝে যাবেন
যে প্রফেসর কলিমুল্লাহর মতো লোকজনকে, আর প্লিজ এটা মনে করবেন না যে কলিমুল্লাহ কিছুদিন আগে আমার সম্বন্ধে ওই হাসিনার আমলের ব্লিডজে প্রকাশিত একটা জিনিস, যেটাতে আমাকে শুরু করে আমার ফাদারকে শুরু করে সবার নামে যে কুচ্ছা রটাইছে, ইট ইজ নাথিং পার্সোনাল, ইট ইজ নাথিং পার্সোনাল, ইটস টোটালি প্যাট্রিয়টিক। আমি আপনাদেরকে কলিমুল্লাহ সম্বন্ধে বলতেছি বা অন্যদেরকে যা বলতেছি সেটা হচ্ছে টোটালি প্যাট্রিয়টিক। আমাদের কাছে এখন প্রফেসর কি জেনারেল ওয়াকারের বয়ানগুলা, জেনারেল ওয়াকারের কার্যক্রমগুলা, সে যখন এখন নব্য কি সুশীল আওয়ামী লীগকে আনতে চায়, যখন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করতে, তখন আমরা মেনে নেওয়ার চেষ্টা করতেছে। কি জন্য? কারণ ওই সুশীল পার্টি আপনাকে বয়ান দিয়ে আপনাকে কনভিন্স করার চেষ্টা করতেছে যেটা হচ্ছে তা ঠিক হচ্ছে, জেনারেল ওয়াকার ঠিক কাজ করতেছে। আমার এগেনস্টে প্রচার হচ্ছে, আমার নিশ্চয়ই জেনারেল ওয়াকারের এগেনস্টে কোনো একটা পার্সোনাল গ্রাজ আছে। ভাই আমাকে বলবো, আপনাদেরকে দেখতে বলবো যে আমি অ্যাটলিস্ট 2বার, যখন উনাকে প্রথম সেনাপ্রধান অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তার আগে আমি কনক সরার ভাইয়ের ইয়াতে আমি ক্লিয়ারলি উনার পক্ষে বলেছি, উনি এত ভালো মানুষ, উনি করেছে সেই করেছে। আমাদের কি এইম ছিল যে উনি অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত কোনো কঠিন রক্তপাত টাইপ কোনো কিছু না করেন, কিন্তু উনি করেছেন, উনি করেছেন। আমি আপনাদেরকে ক্লিয়ার ভাষায় বলি, একটা অডিও রেকর্ড আছে যেটা পাবলিক আসতেও পারে নাও আসতে পারে। সেটা হচ্ছে যে উনি সবাইকে আদেশ দিচ্ছেন যে এখানে কোনো ছাত্র জনতা নেই, যারা আছে সব হচ্ছে সন্ত্রাসী, তাদের উপরে গুলি করতে হবে, ফার্স্ট লাইন অ্যামুনিশন, আমি গুলির কোনো হিসাব নিব না, থামাইতে হবে। এই ধরনের অডিও ক্লিপ আছে। এটা আসলে আমি একটা জিনিস বলি, এটা যদি পাবলিকও হয়, এক পার্টি বলবে এটা ডিপ ফেক, এক পার্টি বলবে এটা ডিপ ফেক, এবং ওইটার পক্ষে বয়ান আরেকটা আসবে। আমরা যখন দেখেছিলাম যে ছাত্র জনতার মধ্যে গুলি করতেছে, তখন হিন্দি ভাষায় কয়েকটা ডায়লগ হয়েছিল। এটা আমি যখন পোস্ট করি তখন এক পার্টি ঝাঁপায় পড়ছে যে এটা সিলেটি ভাষার একটা, এটা হিন্দি না। আমি যখন কি বলে জাহানাবাদ ক্যান্টনমেন্ট খুলনাতে 21 বা কতজন ভারতীয় এজেন্ট আছে এবং তারা রায়ট কন্ট্রোল গিয়ার প্লাস রাবার বুলেট সহ আসে, তখন এক পার্টি একইভাবে ঝাঁপায় পড়ছিল। এর কয়েকদিন পরে সেনাবাহিনী আইএসপিআর থেকে বিবৃতি দিছিল এরকম। এটা হচ্ছে আপনাদেরকে বয়ানটা খাওয়ানো হচ্ছে। আপনারা যদি এই জিনিসটা মানে বাংলাদেশের র বা ইনসাইড র অশোক রায়না যেটা যদি না পড়েন, শুধু এই সুস্থ বঙ্গু প্রগতিশীলদের কথাবার্তা শোনেন। এই যে দেখেন প্রফেসর কলিমুল্লাহ, আমি কলিমুল্লাহর উদাহরণ দিচ্ছি তার প্রতি আমার পার্সোনাল গাছ থেকে না, এই কলিমুল্লাহর মতো আরো যারা আছে, এই যে মতিউর রহমান আছে, এখন ধীরে ধীরে যত যারা যারা বিভিন্ন সময় আসে তাদের সবাইকে কেনা হয়ে গেছে, সবাইকে কেনা হয়ে গেছে, ভেরি ফিউ এখনো কেনা হয় নাই। এখন আপনি শুধু একটা দেখেন যে সে বারবার বলতেছে, প্রফেসর কলিমুল্লাহ আমাদেরকে বলে যে ভারত বাংলাদেশকে উপরে ইন্টারভিন করবে, ভারত আমরা যদি এটা না করি, চীনকে যদি আমরা এই বিমানবন্দরে, ভারত আমাদেরকে এয়ার স্টাফিং করবে। দেখেন এই ধরনের প্রপাগান্ডা দুইটা দেশের মধ্যে হয়, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি যদি বাংলাদেশি হই, আমি কখনোই ভারত কি করতে পারে, এই ধরনের কিছু করতে পারে, এটা আমি পাবলিকলি বলবো না। আমি কোথায় বলবো? আমার যদি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ থাকে, আমি কলিমুল্লাহ একজন প্রফেসর, তার সাথে তার আন্ডারে বহুত লোকজন পিএইচডি করছে, তাদের প্রত্যেকে ইয়া করতে হয় যে ইন্ডিয়া কিন্তু এটা, উনি যদি রিয়েলি বিশ্বাস করে উনি এটা করতে পারে, উনি না করে উনি ভারত তাকে দিয়ে বলাচ্ছে। দেখেন বাংলাদেশে তাকে যে অনারারি র্যাঙ্কটা দেওয়া হয়েছে লেফটেন্যান্ট কর্নেল, প্রথমে তো মেজর দেওয়া হয়েছিল, এটা মানে নর্মালি কিন্তু একজনকে একটাই র্যাঙ্ক দেওয়া হয়, মানে অনারারি র্যাঙ্কের মধ্যে প্রমোশন, এটা আমি আগে শুনি নাই। প্রথমে সে মেজর ছিল, তারপরে ওখান থেকে অনারারি র্যাঙ্ক থেকে, এটা কেন হয়েছে? বিকজ সে বাংলাদেশের মিলিটারি নিয়ে কথা বলে, সে বাংলাদেশের মিলিটারির সাথে আস্তে আস্তে ক্লোজ হওয়ার চেষ্টা করছে। সে যখন বাংলাদেশে যখন রংপুরে একটা মিলিটারি ওই যে বিউপির আন্ডারে যখন একটা কলেজ বা ইউনিভার্সিটি কিছু একটা হয়, তখন তার যে হেড ছিল একজন ব্রিগেডিয়ার জেনারেল, তাকে গিয়ে বলে একদম স্যালিউট দেওয়া, উনি হচ্ছে স্যার আমি মেজর কালিমুল্লাহ, আমার এখানে আপনার এখানে আমি ক্লাস নিতে চাই। সে ইচ্ছা করে আর্মির ভিতরে ঢুকছে এবং তাকে মানে সে যে আমি লিখিত দিয়েছি যে সে যে বলেছে যে আমি আমি তার সম্বন্ধে মিথ্যাচার করছি, কি জন্য? সে কখনো জাহাঙ্গীরনগরে ছিল না, পরে আবার বলছে প্রেশনে ছিল, এটা স্বীকার করে নাই। বাট আমার কথা হচ্ছে তার এগেনস্টে কমপ্লেন তো এইটা না যে আপনি কোথা থেকে করছেন, বাট আপনার আন্ডারে লোকজন পিএইচডি করতেছে, এইটা হচ্ছে আমার কমপ্লেন।
এটাই হচ্ছে আমার কমপ্লেন, যে এর আমাদের সবার কমপ্লেন। তার এগেনস্টে উনি কোথায় করেছে? বিউপিতে। বিউপিতে তাকে নিয়ে গেছে তার স্কুল ফ্রেন্ডকে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, উনি নিজেও তার আন্ডারে পিএইচডি করেছেন। মোটা বেনজির তার পিএইচডি করেছেন, মোটা আজিজ, জেনারেল আজিজ তাকে করেছেন। এছাড়া অনেক মিলিটারি অফিসার যাদেরকে পিএইচডি র্যাঙ্ক দিছে হচ্ছে এই আওয়ামী কনসিডারেশনে। এবং এর মধ্যে আরো ওয়েস্টেজও আছে, অনেক লোকজনকে করাইছে যে এদেরকে পিএইচডি ডিগ্রি দিলে এরা বিভিন্ন সময় টক শোতে লঞ্চ করতে, কিন্তু তারা কথাবার্তা এফেক্টিভ ছিল না, তারা ওয়েস্টেজ। বাট এইভাবে পিএইচডি দেওয়া হচ্ছে। এবং প্রফেসর কলিমুল্লাহকে কেন দেওয়া হয়েছে লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কটা? মেজর দেওয়া হয়েছিল কিন্তু প্রথমে, তারপরে মানে অনারি র্যাঙ্কের মধ্যে প্রমোশন আমি শুনি নাই, আছে কিনা থাকতে পারে, বাট আমি শুনি নাই। সো ওখানে তাকে লেফটেন্যান্ট কর্নেল দেওয়া হয়েছে কারণ সে বাংলাদেশ আর্মি এইটা করতে পারে, ওইটা করতে পারে, এটা করলে ইন্ডিয়ান আর্মি ইন্টারভিন করবে, এই জিনিসটার ওয়েটেজ বাড়ানোর জন্য। এবং এই জিনিসটাই যে গত 16 বছরে এর আগের পর্যন্ত যারা ডিজি ছিল, বিভিন্ন জেনারেল মতি থেকে শুরু করে যারা মোহাম্মদ জান চৌধুরী, যারা ডিজি এনএসআই ডিজি ছিল, তারা এইটাই বলার চেষ্টা করছে যে তাদের মেইন জিনিসটা হচ্ছে বাংলাদেশের এগেনস্টে বয়ান তৈরি করার জন্য তারা এই যে ফিফথ কলামিস্ট বলে, এটাকে ফিফথ কলামিস্ট তারা তৈরি করেছে। এবং এদেরকে আমরা ফাইট করার মতো যথেষ্ট আমরা বয়ান তৈরি করতে পারতেছি না। বয়ান তৈরি করার মতো এখন যে স্ট্রং বয়ান তৈরি করতে হয় সেটা হচ্ছে পিনাকিদা। কিন্তু আমরা পিনাকিদার এখন তার পার্সোনাল জিনিসপত্র নিয়ে তার এখন মনে করেন যে আমি এখন কথাবার্তা বলি, আমার এবং সম্বন্ধে অনেকে কি বলে, শেখ হাসিনার সময় অনেক কিছু ব্লিচ দিছে, আমার সম্বন্ধে অনেক কিছু মিথ্যা তথ্য দিছে, এগুলো হালে পানি পাই নাই। এখন মনে করেন আপনি একটা হালে পানি পাইলেন, মনে করেন যে আমার একটা ভিডিও অডিও কিছু একটা বাইর হয়েছে, বাট ইট মিন দ্যাট আমি এখন যে কথাটা বলতেছি যে ভারত আমাদেরকে ক্যাপচার করতেছি, ইটস রং, ইটস নট রং। এখনকার যুগে ভারতের এগেনস্টে বাংলাদেশের প্যাট্রিয়টিক পিনাকিদা যত স্ট্রংলি বয়ান তৈরি করতে পারে, আপনারা কেউ করতে পারতেছেন না, আপনারা সিম্পলি কেউ করতে পারতেছে না। জেনারেল পিনাকিদা যেরকম ভাবে বয়ান তৈরি করতেছে ভারতীয় আগ্রাসনটা নিয়ে, আমরা জানি আমি তো সিঙ্গেল ম্যান। আমি এই যে আমি বলে দিছিলাম 10টার সময় আসতে পারবো, কিন্তু আসি নাই। আমার আজকে অ্যানুয়াল ছিল, ডক্টরের ছিল, ডক্টরের সাথে আমার ওয়াইফকে নিয়ে যেতে হয়েছে বিভিন্ন জায়গায়, ব্যাংকে যাইতে হয়েছে, বিভিন্ন ক্রাইসিস। আমি গত সপ্তাহে আমি কাজ করছি সিম্পলি 80 আওয়ার্স কাজ করে আমি এখানে টাইম দিচ্ছি। এটা কি জন্য? আমার প্যাট্রিয়টিক পয়েন্ট অফ ভিউ থেকে আমার দেশটাকে ভারত এভাবে কন্ট্রোল করবে এটা আমি দেখতে পারবো না। সো একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, এই যে আমার দেশ যে রিপোর্টটা বের করেছে এটা আমাকে সিরিয়াসলি নিতে হবে। আমরা যে সমস্ত বয়ান ভারতীয় রেসপন্সাররা তৈরি করে তাদেরকে আমাকে থামাইতে হবে। আমি অ্যাকচুয়ালি যখন আমাকে প্রফেসর কলিমুল্লাহ আমার নামে যে কথাগুলো বলছে, তখন তার নামে আমি গুগলে সার্চ দিয়ে আমি অবাক যে তার সম্বন্ধে তো কিছু বলারই দরকার নাই। তার নামে শ্বেতপত্র আছে তার দুর্নীতির। সে রংপুরে একটা কলেজের ভিসি ছিল, ওখানে কতদিন মানে বছরের কত অংশই নাকি সে ছিল। আমি আর ওইটা ইন্টারেস্টই পাই নাই পড়তে, কতদিন অ্যাবসেন্ট ছিল, ঢাকায় ছিল, ওখানে থাকার সময় কি কি করছে, যারা তাকে থ্রেট, আমাকে আরো ডেঞ্জারাস জিনিস, যারা তাকে থ্রেট দিত, তখন সে যেহেতু জেনারেল আজিজের, এই যে সেনাপ্রধান জেনারেল আজিজের কিন্তু ক্লাসমেট, আমি যেটা শুনলাম সে ক্লাসমেট, এবং সে পিএইচডি করছে, এবং সে তখন হচ্ছে ডিজিবিজিবি। সে স্ট্রেট যারা তাকে বলতো তাকে থ্রেট দিত যে গুম করে ফেলবে। সে স্ট্রেট যারা তার বিরুদ্ধে কথা বলছে তাকে গুম করে ফেলবে। এই যে শ্বেতপত্র প্রকাশ হয়েছে, তার যে এত দুর্নীতি, কেউ তাকে ধরতেছে না। কত হি শুড বি বিহাইন্ড দ্য বার। দেখেন, সে দুর্নীতি করছে, এটা তার প্রধান পাপ না। তার প্রধান পাপ হচ্ছে সে বাংলাদেশের এগেনস্টে সরাসরি, বিইং এ বাংলাদেশি সিটিজেন, সে সরাসরি বয়ান দিতেছে যে ভারত আমাদের অ্যাগ্রাসন করবে, ভারত আমাদেরকে ইন্টারভিন করবে, ভারত মিলিটারিলি অ্যাগ্রেসিভ হবে, ভারত আমাদেরকে কি বলে মানে বিমান আক্রমণ করবে তিস্তাতে। এটা মেনে নেওয়া যায় না। কলিমুল্লাহকে তার দুর্নীতির জন্য না, বাট আমি মনে করি তাকে ধরার জন্য সরকারের উচিত এই যে ভারতীয় লেসপেন্সার যারা আছে তাদেরকে ধরতে হবে। আমাদের কলিমুল্লাহকে ধরার সবচেয়ে সোজা, কারণ তার যে দুর্নীতির যে আছে, সে যে এই যে জানিপাপ যে ইয়াটা করেছে, এটা কিন্তু সে কিন্তু নিজে তৈরি করে না, যে তৈরি করছে তার কাছ থেকে
আইনের মারপেস দিয়ে সে নিয়ে নিছে, এবং এটা দিয়েই সে গত 3টা ইলেকশনে তার বয়ানের মাধ্যমে এই 3টা ইলেকশনকে সে সহি মানে কি অংশগ্রহণমূলক বলেছে, এবং এই কারণেই ভারত থেকে সে সহায়তা পেয়েছে, যার ফলে ভারত এটার সাথে বয়ানের সাথে কোইনসাইড করছে এবং তারা সরকারটা টিকে গেছে। এরকম একটা কালপিটকে আমরা এখনো কথা বলতে দিচ্ছি, এবং সে এখনো সগর্বে ভারতের এগেনস্টে কথা বলতেছে। সো আমি একটা জিনিস বলি যে এই যে আপনার এই রিপোর্টটা পড়লেন, এখন আপনার কার্যক্রম কি? বাংলাদেশের ডিজিএফআই এর ভিতরে তাদের ইয়া ছিল, বাংলাদেশের যারা মিলিটারি ইয়া ছিল। দেখেন, জেনারেল মুজিব যখন পালিয়ে গেল তখন তো বাকিদের সাবধান হওয়ার কথা ছিল না? সো এই যে টিম মেম্বার যারা ছিল, বলছে তাবরেজ শামস, আকবর, জেনারেল হামিদ, সো এরা তো তখন দেশে ছিল। তো জেনারেল ওয়াকারের কি করার কথা ছিল? উনি যদি ইয়া না হয়, মানে উনি বললাম উনি রওনা, উনি একজন সহি তাহাজ্জুদের নামাজ পড়া সেনাপ্রধান, তাহাজ্জুদের নামাজ পড়া, তাহলে ওনার কি করা হচ্ছিল? ওইগুলাকে ধরা উচিত ছিল না? ধরেছে উনি। তারপরে কি করেছে, গুম খুন কমিটি যখন তাদেরকে অ্যারেস্ট করতে চাইছে, তাদেরকে পার করে দিছে, ভারতে পার করে দিছে। তারপরে জেনারেল ওয়াকার ভালো, উই আর ইনে মানে ভারত এই যে সমস্ত তাদের লেসপেন্সার দিয়ে বয়ান তৈরি করতেছে, আপনার ধুমায় খাচ্ছি। একটার পর একটা জেনারেল ওয়াকার একটার পর একটা ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে কথা বলে ধরা কইতেছে। তারপরেও জেনারেল ওয়াকার ভালো। আমি জেনারেল ওয়াকার সম্বন্ধে বিভিন্ন জিনিস লিখি, এটা মানে পার্সোনাল জিনিস। ইটস নাথিং পার্সোনাল। জেনারেল ওয়াকার যদি থাকে, বাংলাদেশের এই যে রয়ের যে কানেকশন যেটা আছে কখনোই যাবে না। আমি একটা সিম্পল উদাহরণ বলি। আপনারা সবাই জানেন যে জেনারেল হামিদ ছিল ডিজিএফআই, উনি চলে গেল, উনি আয়নাঘরের কিছু ধ্বংসপ্রাপ্ত করছে। তারপরে আসলো জেনারেল ফয়েজ, লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ স্যার আসলো, উনি এসে জেনারেল ওয়াকারের কথা অনুযায়ী আয়নাঘরের বাকি ধ্বংসাবশেষ ঠিক করছে। বাট উনি হচ্ছে সিনিয়র, যা বলে তাই শুনবে, উনি শুনছে। বাট অ্যাট দ্য সেম টাইম উনি কিন্তু একটু চেষ্টা করেছিল, আমি যেটা শুনেছি, চেষ্টা করেছিল এই ভারতীয় আধিপত্যটার যে যেটা ডিজিএফআই এর ভিতরে, এটা একটু কমানোর চেষ্টা করছিল। উনি যেহেতু উইথ এ রিপুটেশন উনি আসছে, এখানে আসছে, থামধাম করে তাকে প্রমোশন দিয়ে এখান থেকে সরাই দিছে। প্রমোশন দেওয়ার জন্য কিন্তু টাইমে নেয়, কি জন্য? কারণ উনাকে এখানে থেকে সরাইতে হচ্ছে, ওইটা হচ্ছে এই মেইন, যে উনি যদি ওখানে থাকে দীর্ঘদিন, তাহলে হয়তো এই জিনিসটাকে, কিছু জিনিসপত্র আছে জেনারেল ওয়াকার সরাসরি বলতেও পারবে না, সরাসরি তো ভারতের পক্ষে কথা বলতে পারবে না। হি ওয়াজ নট পার্ট অফ দ্যাট টিম, যে টিমের কথা আমার দেশে বলছে। বাট উনি লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ স্যার যখন এই খাতটা শেষ হয়, ওখান থেকে গিয়ে উনি ওনাদের ব্যাচের একটা মানে ডিনার পার্টিতে উনি ক্লিয়ারলি বলেছেন, আমি চেষ্টা করেছি কিন্তু ভারতীয় দাদাদের জন্য পারি নাই। সিম্পলি তাকে এই প্রমোশনটা তখন না দিয়ে, মানে দেয়ার আর লট অফ ক্যান্ডিডেট আরো ছিল, সরকার তখন নতুন, ধুমধাম করে স্যারকে এবং জেনারেল মাইনুরকে একসাথে প্রমোশন দিয়ে দিল। এখান থেকে মেইন এইম ছিল হচ্ছে তাকে ডিজিএফআই থেকে সরানো, এবং এনে তারপরে পারফেক্ট লোক আবার মেজর জেনারেল জাহাঙ্গীরকে এখানে এনে বসানো হয়েছে। সো প্রাথমিকভাবে আমি এনএসআইতে সেম জিনিস, মেজর জেনারেল ফরিদ উইথ এ গুড রিপুটেশন, গুড হিউম্যান বিইং, ভালো কোয়ালিটি, সবকিছু আছে, কিন্তু সে আসার পরেও সেম জিনিস, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা কমেছে। আমি একটু ধরাধরি করার পর পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কমেছে, এখন আছে। এবং হি ইজ অলসো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফ্রম বাম রাজনীতি অ্যান্ড আওয়ামী লীগ। বাম রাজনীতি তো সবসময় আওয়ামী লীগের সাথে পরকিয়া করে আজীবন। সো এখনো এদেরকে, এই পার্টি যারা আছে এবং ডিজিএফআই এনএসআই যে জেনারেল ওয়াকারের সাথে মিলে আছে, এবং তারা যে বর্তমান সরকার যে আছে তাদেরকে সাপোর্ট দিচ্ছে না, এটা আমি কনফার্ম হয়েছে, 100% কনফার্ম হয়েছে। এই যে প্রফেসর জেনারেল ওয়াকার যেদিন অফিসার অ্যাড্রেসটা দিয়েছিল, সেই অফিসার অ্যাড্রেসে ক্লিয়ারলি তখন বলেছিল যে আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে দুইজনই, এই জন্য জেনারেল ওয়াকারকে সাপোর্ট করতেছে। একটা জিনিস মনে রাখেন, এই খলিলুর রহমান যখন আসে, তখন প্রথম থেকেই এই যে উনি এসেছিলেন, উনার একটা ব্যাকগ্রাউন্ড আছে। যখন জাস্টিস লতিফুর রহমান একদিনের মধ্যে 1800-র মতো লোকজন চেঞ্জ করে একটা ফেয়ার ইলেকশনের সৃষ্টি করেছেন, এটার ব্যাকগ্রাউন্ডে ছিল এই খলিলুর রহমান। এটা আমি আগেও একটা ইয়াতে বলছি।
সেম জিনিস এখন আসার পরে উনি যখন এই জিনিসটাকে ক্লিনজিং করবে, উনার দেশপ্রেমে আমার কোনো ডাউট নাই। উনার ফরেন সার্ভিসে মানে নাম্বার অফ পিপলের সাথে আমি কথা বলেছি। তো উনি যখন এটা করতেছে, এবং উনি ভার্সাস হচ্ছে জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার এখন পর্যন্ত যারা ভারতীয় লেসপেন্সার যারা আছে, যে সমস্ত জেনারেলরা এই সমস্ত সাথে জড়িত, তাদেরকে এখনো সাপোর্ট দিয়েছে। আপনাকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, এর আগে 25 জন জেনারেল প্লাস পুলিশের কিছু নিয়ে এদের নামে দেশ থেকে নিষেধাজ্ঞা বেরিয়েছিল না, ইফ ইউ রিমেম্বার। কয়েকদিন আগে শুধু একজনের বেরিয়েছে, সেটাকে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ। কারণটা কি জানেন? সেটা হচ্ছে উনি গুম কমিশন এবং মানে সরকারের এই সমস্ত যে গুম কমিশন প্লাস দুর্নীতি যারা হচ্ছে, এদেরকে বুঝাচ্ছে যে উনি রাজসাক্ষী হবে। রাজসাক্ষী হবে, সবার কথা বলে দিবে উনি। উনি আমি একটা জিনিস বলি, আমার দেখা স্মার্টেস্ট লোকজনের মধ্যে সেনাবাহিনী চিকন বুদ্ধি যেটা আছে, উনি হচ্ছে নাম্বার 1 আমার দেখা চিকন বুদ্ধিওয়ালা লোক। 4 মাস 5 মাস পরে গুম কমিশন বুঝতে পারছে যে মাউন্ট খালেদ তাদেরকে কোনো ইনফরমেশনই দেয় নাই, কোনো ইনফরমেশন দিয়ে শুধু ম্যানিপুলেট করার চেষ্টা করছে। দেন ফাইনালি তার নামে, এবং উনিও বিদেশে পাড়ায় গেছিল, উনি দেশে ফেরত আসছে, এসে ভাবছিল এটা ম্যানেজ করে ফেলবে। এখন উনি এখন দেশে আছে, দেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। এরাই ছিল হচ্ছে মূল বাংলাদেশে ভারতীয় লেসপেন্সার। এখন আপনারা যে একটা জিনিস বলেন যে বাংলাদেশ যদি ভারতীয় আধিপত্যবাদের যদি না করতে পারে, মানে এটা থেকে যদি না ছুটতে পারে, বাংলাদেশের কোনো মানে অ্যাকচুয়ালি বাংলাদেশ ইন্ডিয়া অলরেডি তার প্রাথমিক অ্যাচিভমেন্টটা করে ফেলছে, আমাদেরকে দ্বিধাবিভক্ত করে ফেলছে। যারা এন্টি ভারতীয় কথাবার্তা বলে, আমার নামেও কিছু বাইর করছে, যে কলিমুল্লাহকে দিয়ে একটা বয়ান দেওয়া দিচ্ছে, সত্য হোক আর না হোক। আর যেহেতু দাদার এগেনস্টে কিছু সামাজিক কিছু আছে, এটা নিয়ে এখন শুধু এটা নিয়ে। বাট কথা হচ্ছে, এখন আমার নামেও যদি কোনো কিছু হয়, আমি যে এই কথাগুলো বলতেছি এগুলো মিথ্যা না। আপনাদের এইটা মনে নিতে হবে যে আমি দেখলাম যে পিনাকি দাদা আজকে একটা ছবি দিছে, যে এটা হচ্ছে কোরো অফিসের মধ্যে, আজকের কোরো অফিসে এখনো শেখ মুজিবের ছবি লাগায় আসছে। অ্যাকচুয়ালি এই ছবিটা আমি পেয়ে আমাদের মিলিটারি, আমি সবকিছুতে মিলিটারি সবকিছুতে পাবলিক করতে চাই না। আমি একটা ছবি দিলাম গ্রুপে, আমাদের রিটায়ার্ড অফিসার ফর্মে, কিছুক্ষণ পরে গিয়ে দাদা ওটা আপলোড করতেছে কোরো অফিসে, মানে সামওয়ান হ্যাজ গিভেন ইট টু দাদা। কিন্তু জিনিসটা এখানে থিমটা হচ্ছে, এখনো ক্যান্টনমেন্টের ভিতরে বঙ্গবন্ধুর ছবি লাগানো আছে। ভিএম এর যে শেখ মুজিবের মূর্তিটা আছে, এটাকে কাভার করা হয়েছে, বাট এখনো আছে। সো আমরা শুধু এইটা শুধু জিনিস দেখবো না, দেয়ার ইজ এ লট অফ এভিডেন্স। যারা আওয়ামী লীগের বড় বড় নেতা ছিল, এদের প্রত্যেকেই আর্মি, জিওসিরা, সেনাপ্রধান পার করে দিছে। এর পরেও এখন বলেন এটা থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হচ্ছে জেনারেল ওয়াকারকে সরাই দিতে হবে। জেনারেল ওয়াকারকে না সরাই দিলে, এবং যারা নেক্সট পরবর্তীতে 20-25টা জেনারেল আছে যারা গুম খুন, আমি বলতেছি গুম খুন, এগুলোর সাথে জড়িত, তাদেরকে যদি না সরান, এই আওয়ামী ভারতীয় যে অক্টোপাস আছে, এটা থেকে যেভাবে আমাদেরকে ধরা রাখছে, এখান থেকে আমরা বেরোতে পারবো না। আমি শুধু এইটুকুই বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের উচিত যে জিনিসটা, এখন আমি সরাসরি মিলিটারি গিয়ে বলবো যে মিলিটারিতে যারা সার্ভিং আছেন তারা চান না আমরা যেভাবে ট্রেনিং করেছি, আর ভারতের প্ল্যানিংটা হচ্ছে খুব সূক্ষ্ম, খুব আস্তে ধীরে। যেমন আমরা জেনারেল ইকবাল করিম ভুইয়াকে খুব জানি, কিন্তু উনি কিন্তু ওই যে উলফ্ল্যান করে দিছে। উনি দেখবেন অফিসারদের মধ্যে যখন ইয়াগুলা হয় যে ইউনিফর্ম চেঞ্জ করছে কে, জেনারেল ইকবাল করিম ভুইয়া থেকে এই ভারতের মতো সবুজ ড্রেস শুরু। হ্যাঁ, অনেকে বলে এটা জেনারেল মবিনের সময় থেকে টেস্টটা শুরু। ইটস ট্রু, জেনারেল মবিনের সময় থেকে টেস্টটা শুরু হয়েছে। আপনি কি মনে করেন না যে জেনারেল মবিনের মতো একটা জেনারেল, যে একটা আর্মিতে একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করবো, প্রথমে ইউনিফর্মটা আমি পরে ছবি দিব? হয়তো না, হয় নাই। কারণ কি, উনি জানে এটা নিয়ে রিপার্কেশন হবে, বাট উনি কিন্তু দেওয়া যায় না, উনি চলে গেছে নেক্সট টেস্টের ট্রায়াল উনি করছে, বাট এটা ফাইনালি জেনারেল ইকবাল করিম ভুইয়া থেকে শুরু হয়েছে। সো আমি আরো ঘটনা দিয়ে বলছি যে ইন্ডিয়া যখন 16টা ব্যাটালিয়নকে তারা
ইনফেন্ট্রি ব্যাটালিয়নকে তারা এটা নিয়ে আমি ডিটেলস লিখছি, তারা প্যারা ইনফেন্ট্রি করতেছে, আমরা তখন আমাদের 2টা ব্যাটালিয়নকে প্যারা ইনফেন্ট্রি করছি, যেখানে আমাদের 2টা প্যারা কমান্ডো ব্যাটালিয়নকে ট্রেনিং দেওয়ার জন্য সাফিসিয়েন্ট এয়ার অ্যাসেট নাই। কেন? কারণ আমরা হচ্ছে ভারতের অ্যালাই। তাদের 16টা মিলা, আমাদের 2টা মিলা, আমরা অ্যালাইড ফোর্স, আমাদের 18টা ব্যাটালিয়ন আছে। সো এই জিনিসটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি আগেই বলেছি যে আমাদের বর্তমানে এখন বাংলাদেশে জিনিয়াস থেকে আমি জানি খলিল সাহেব একজন জিনিয়াস লোক, কোনো ডাউট নাই, কিন্তু তার ইম্পর্টেন্স জিনিয়াস থেকে হচ্ছে তার প্যাট্রিয়টিজম আছে কিনা। আমি আপনাকে বলি, আমি আমার সম্বন্ধে যে কলিমুল্লাহ বা অনেকেরা বলে যে একদম মিডিয়াকার অফিসার ছিল বা এভারেজ অফিসার ছিল, ইটস ট্রু। আমি কিন্তু স্টাফ কলেজ করি নাই, কিন্তু আমি গোয়েন্দা সংস্থাতে চাকরি করছি, কমান্ডোতে চাকরি করছি, আমার ব্যাপারে আমি যেটুকু আছে ওটুকু আমি ফ্লারিশ করেছি। আমি মনে করি যে আমি আর্মিতে লেফটেন্যান্ট কর্নেল হয়েছি, আলহামদুলিল্লাহ, দিস ইজ এ গুড র্যাঙ্ক। আমাকে যখন এই যে বঞ্চিত অফিসার হিসেবে বলছে, আমি কিন্তু অ্যাপ্লাই করিনি, কারণ আমার বলছে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত আমি হয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই জিনিয়াস অফিসাররাই বাংলাদেশে, এই যে বললাম না লেফটেন্যান্ট মামুন খালেদ জিনিয়াস অফিসার, কিন্তু প্যাট্রিয়টিজম নাই। এই যে বিভিন্ন রিপোর্টের মধ্যে দেখেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা এবং অন্যান্যরা, একটা জিনিস দেখেন, সিভিলিয়ান, আমাকে সবাই বলে যে সিভিলিয়ান সচিব, পুলিশ, এরা যে এত করতেছে, আমি তো ওদের চাকরি করি নাই, ওরা আজীবন এগুলো করে গেছে, ওরা শুরু থেকে দুর্নীতি এগুলো সবকিছু করে গেছে। বাট আমরা যখন এখানে জয়েন করছি, উই টুক দ্য লিড। আমরা গুম খুন থেকে শুরু করে, এই যে এখানে যে লেফটেন্যান্ট মেজর জেনারেল সিদ্দিকের কথা বলা হইলো, লেফটেন্যান্ট আরেকজন হচ্ছে মেজর জেনারেল আবু সাইদ স্যারের কথা, আবু সাইদ স্যারের কথা বলা হলো। হি ইজ দ্য ম্যান, বাংলাদেশের প্রথম বাংলাদেশ আর্মি রিটায়ার্ড অফিসার, প্রথম সে 200 কোটি টাকা কালো টাকা সাদা করছে 25 কোটি টাকা ট্যাক্স দিয়ে। বাংলাদেশ আর্মিতে ডিসগাস্টিং থিং। মেজর জেনারেল আবু সাইদ আসছিল এখানে, গত বছর আসছিল, আমার ক্লোজ একজনের বাসায় ছিল, আমাকে ভুলেও বলে না যে উনি আসছেন। একটা জিনিস দেখেন, সেনাবাহিনীরা, আমি যখন সেনাবাহিনীতে ঢুকেছি তখন একটাই ছিল, প্রাইড ছিল, তখন ইউএন মিশনও ছিল না, আমরা জাস্ট সম্মান বাংলাদেশকে সার্ভ করার জন্য আসছিলাম। এখন বাংলাদেশ আর্মির ভিতরে এখন এই দুর্নীতিগুলা ঢুকায়া মানে এমন একটা সিচুয়েশন তৈরি করছে। এই যে জিয়াউল হাসান, আমার কোর্সমেট, তার বাসায় কিন্তু 4 ট্রাঙ্ক ফরেন কারেন্সি পাওয়া গেছে। ফরেন কারেন্সি চিন্তা করতে পারবেন না। এখনো সে এই টাকাগুলো খরচ করতেছে বিভিন্ন জায়গায় তার পক্ষে কথা বলার জন্য। সো এখন বাংলাদেশের সিচুয়েশন যেটা আমরা সবাই জানি, আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময় বিভিন্ন হাজার কোটি টাকা পাচার করছে। এই টাকা পাচার দিয়ে এখন তারা, আপনি শুধু একটা জিনিস চিন্তা করেন যে 1400 লোক মারা গেছে। আপনার যে জিনিসটা, আমি যদি আওয়ামী লীগ হইতাম, লজ্জায় চোখ বন্ধ করে পালায় চলে যেতাম, একদম ইয়ে হয়ে। বাট এত কিছুর পরে লন্ডনে আপনারা দেখেছেন, ইভেন নিউ ইয়র্কে আওয়ামী লীগের পক্ষে গলাবাজি করার লোক আছে। সো এইটা একদম সেম যে নাৎসি যে কাল্ট যেটা ছিল, নাজি পার্টি, সেম জিনিস হয়ে গেছে। তাকে নিষিদ্ধ করা এখনো হয় নাই, তাদের কার্য স্থগিত হচ্ছে, বাট আমি মনে করি ফিউচারে এইটা হবে। সো আমি প্রেজেন্ট রাজনৈতিক পরিস্থিতিতে লাস্ট একটা কথাই বলবো। আমরা দেখেছি যে তারেক জিয়ার সাথে প্রফেসর ইউনূসের একটা কনফারেন্স হয়েছে, ইনডোর কনফারেন্স হয়েছে। এটার এখন পর্যন্ত যত আমি দেখেছি, যত রিভিউ দেখেছি, এভরিথিং ইজ গুড। বাট একটা জিনিস হচ্ছে, এই বিএনপিকে একটা জিনিস বুঝতে হবে যে তাদের যে সমস্ত লোকজন আছে, তাদের যে লোকজন এখানে আছে, তারা চোখ বন্ধ করে যারা ভারতের সাথে কানেক্টেড তাদেরকে আউট করতে হবে। এটা যদি বিএনপি না বুঝে, তাদের ফিউচার ইজ নট গুড। বাংলাদেশের এখন যে বর্তমান পলিটিক্স, এই পলিটিক্স হচ্ছে এন্টি ভারতীয়। ভারতকে যারা স্পেস দিবে, যাদের এখন আমি একটা জিনিস আপনারা দেখেন যে তারেক জিয়া কত সুন্দরভাবে
প্রফেসর ইউনূসের সাথে রেসপেক্ট রেখে কথা বলেছে। প্রথমে বলছে আম্মা আপনাকে সালাম জানিয়েছেন। হি ইজ ফ্রম এ মিলিটারি ফ্যামিলি, তার ফাদার একজন গ্রেট জেনারেল ছিল, প্রেসিডেন্ট ছিল, এবং আহ, এটা সবাই স্বীকার করে যে তার সময়ই বাংলাদেশের পররাষ্ট্রনীতি একমাত্র স্ট্রং ছিল। এই যে ভারত আমাদেরকে এইভাবে আষ্টে পৃষ্ঠে জড়ায় রেখে আমাদেরকে চাচ্ছে তাদের পররাষ্ট্রনীতি হিসেবে আমরা চলবো। আমরা অলরেডি ভারতের পররাষ্ট্রনীতি ফেস করে মায়ানমারের সাথে এবং ইয়ার সাথে আমরা সম্পর্কটা ক্রাইসিস করে ফেলছি। কিন্তু এখন এই সিচুয়েশনে যদি বিএনপি যে প্রথমে ডিসিশনটা ভুল নিছে, যে জেনারেল ওয়াকারকে সরানোর ব্যাপারে তারা ভুল ডিসিশন নিছে, চুপ্পুকে সরানোর ব্যাপারে তারা ভুল ডিসিশন নিছে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। একটা জিনিস বলতে পারি যে বাংলাদেশ আর্মিকে ঢেলে সাজানোর জন্য জেনারেল ওয়াকারকে রেখে হবে না। আপনারা যদি বললাম না ওই যে অডিওটা, ওনার একটা অডিও আছে যে উনি আদেশ দিচ্ছেন যে এখানে কোনো ছাত্র জনতা নেই, সবাই হচ্ছে সন্ত্রাসী, এবং ফার্স্ট লাইন অ্যামুনিশন বলা আছে, এটা কোনো হিসাব দিতে হবে না, গুলি করার জন্য সে থামাইতে বলছে। এটা যদি বের হয় তারপরে এক পার্টি বয়ান নিয়ে আসবে, এটা ডিপ ফেক। সো আমি শুধু এইটাই বলতে চাচ্ছি যে আমাদের এখন উচিত, এক হচ্ছে ফার্স্ট হচ্ছে আর্মিকে রিভাইভ করা, আর্মির জেনারেল ওয়াকারকে সরানো, অন্যান্য যারা ভারতের সাথে কানেক্টেড তাদেরকে সরানো। এখানে তো আর কোনো ইয়ার নেই, মনে করছে লেফটেন্যান্ট জেনারেল 5 জন ভারতে, আর মেজর জেনারেল সব 5 জন ভারতে পালায় গেছে। এরা কি ভারতীয় এজেন্ট ছিল। পালায় যাওয়ার পরে এখন মিলিটারি স্ট্রাকচারে ব্রিগেডিয়ার, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট, এগুলো বাকিরা কি কেউ নাই? শুধু এই 5 জনেই যারা পালায় গেছে এরাই শুধু ভারতীয় এজেন্ট ছিল। ভারতীয় এজেন্ট আমরা তো আগেই আমি বলছি যে লেফটেন্যান্ট জেনারেল শাহিন অজিত দোভালের সাথে টেক্সট আদান প্রদান করছে, এটা নিয়ে জেনারেল ওয়াকার তাকে সামন করছে, তাকে শুধু পোস্টিংটা করায় দিছে। তারা কিছু করে নাই কি জন্য? কারণ তারা সবাই জেনারেল ওয়াকারের রয়্যাল এজেন্ট, উনিও রয়্যাল এজেন্ট। কথা ক্লিয়ার। সো আমি শুধু এইটাই বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে বয়ান যারা তৈরি করে, এখানে প্রফেসর কলিমুল্লাহ দুর্নীতিতে, তো আপনি যদি গুগল সার্চ করে কোনো কিছু তার দুর্নীতিতে ভরা, দুর্নীতি সবকিছু তাই এটা ভরা, তাকে এই দুর্নীতির দায়ে এখন ধরে জেলে ভরা উচিত। কি জন্য? সে, তার মেইন দোষ হচ্ছে সে বাংলাদেশে এগেনস্টে, বাংলাদেশে থেকে বাংলাদেশের নাগরিক হইয়া সে কিভাবে বলে ভারত আমাদেরকে ইন্টারমিন করে দিছি। আমি অ্যাকচুয়ালি তার সাথে যারা টক শো করেছি, টক শো করার সময় আমি তাকে কিন্তু প্রতিবারই ধরেছি। উনি আবার খুব স্মার্ট। আমি যেহেতু লেফটেন্যান্ট কর্নেল এবং উনার অনারি র্যাঙ্ক, অর্থাৎ উনি আমাকে স্যার বলে, আমি উনাকে প্রফেসর, ইজ এ টিচার, আমি তাকে স্যার বলি। কিন্তু কথা হচ্ছে হোয়েন কোশ্চেন অফ বাংলাদেশ কামস, সেটা হচ্ছে তাকে তার মুখটা বন্ধ করতে হবে, তার এই বয়ান দেওয়াটা বন্ধ করতে হবে। ভারতের পক্ষে কথা বলে এটার জন্য কোনো আইনে যদি না হয়, তাকে দুর্নীতির জন্য তাকে ধরতে হবে। এবং এই বয়ান পার্টিটা আপনারা দয়া করে বিশ্বাস করেন না, এই যে রিপোর্টটা আমার দেশ বের করেছে 100% সহি, 100% সহি। এবং এরকম একটা রিপোর্ট দিছে, এর মধ্যে 5 জন বিদেশে পালায় গেছে। আপনি কিভাবে এটা বলেন যে এটা সহি না? কেমনে বলতে পারেন? তারপরে তো ওই পার্টির বয়ান আপনি কিভাবে বিশ্বাস করতে পারেন? বাট আমরা যদি বাংলাদেশকে ভালোবাসি, আমাদের উচিত প্রফেসর ইউনূসকে সহায়তা করা, খলিলুর রহমানকে সহায়তা করা। জেনারেল ওয়াকারকে যদি না সরানো হয়, আমি বলি কোনোভাবেই বাংলাদেশের ভারতের আধিপত্য মরিয়া হবে না। এই যে আবার আরেকটা জিনিস মনে করাই দিই, ব্রিগেডিয়ার আমিনুল হক বোধহয় স্যারের নাম, প্রথম ডিজিএনএসআই ছিল, উনি বলে দিচ্ছে যে তারা সাকসেসফুলি বাংলাদেশের আর্মির এগেনস্টে তারা বয়ান তৈরি করতে পারছে। বাংলাদেশের আর্মিকে একটা যাদেরকে মানে ভারত আওয়ামী লীগ, তারা বাংলাদেশ আর্মিকে নেগেটিভ, এই যে আপনারা দেখছেন না রক্ষী বাহিনী তৈরি করছে শেখ মুজিবুর রহমান, কি জন্য? আর্মির এগেনস্টে, তারা একটা আর্মির এগেনস্টে বয়ান তৈরি করছে সাকসেসফুলি। সেই বয়ান এই 2024 এসে 25 এসে চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে আর্মি ভালো, কারণ এখন আর্মিকে তারা পকেটে নিয়ে নিছে। যাক, আমি অ্যাকচুয়ালি কোনো মানে আমি বলেছিলাম, আমি ভাবছিলাম যে একটু প্রিপারেশন নিব, বাট আমি অ্যাকচুয়ালি পার্সোনাল কাজে আমি খুবই ব্যস্ত ছিলাম। এই যে কর্নেল হাসিবুলকে কে গুম করেছিল, জি আমি ওখানে গ্রুপে ছিলাম। আপনি কনক স্যারের শোটা দেখেন। আমি এখন আমার সম্বন্ধে ওই জিনিসগুলা, ম্যাডাম খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদের সাথে আমি ছিলাম। ভাই আপনারা চোখ বন্ধ করে একটু কনক স্যারের শোতে আমি আর হাসিন স্যার এসে ঘটনা বর্ণনা করেছিলাম, ওগুলো পড়ে তারপরে কথা বলেন। এটা চলতেই থাকবে, আমার এগেনস্টে প্রোগ্রামটা চলতেই থাকবে। ওটা হচ্ছে হোয়েন আই স্পিক দ্য ট্রুথ, লোকজন আমার কথা শুনবে। এই কারণেই আমার এই যে অডিও, আমি একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি, আমার কোনো কপিরাইট নাই, জাস্ট প্রিচ ইট।
প্রিচ ইট। আমার নিজের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো ইয়া নাই, আমি ইউটিউব চ্যানেল করতেছি, এটার মধ্যে কোনো ভিউ নাই, কিন্তু আমারগুলো যারা কপি করে তাদের ভিউ আছে, বা 100,000 ভিউ আছে, কোনো সমস্যা নাই। বাট কথা হচ্ছে আমাদের এইম হচ্ছে একটাই, আমাদেরকে ভারতের আধিপত্যবাদ থেকে সরাইতে হবে, এবং আধিপত্যবাদ থেকে সরার জন্য জেনারেল ওয়াকারকে রেখে আমরা এই জিনিসটা পারবো না। থ্যাংক ইউ।